আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। অভিনেত্রী সায়নী ঘোষের এমন স্লোগানে সাড়া দিল না পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার। বরং খেলা হবে বলে হুমকি দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। আনন্দবাজারের হেডলাইন হয়ে গেল দুর্গের পতন। গেরুয়া ঝড়ে তাই প্রথমবারের মতো বাংলায় ফুটেছে পদ্ম। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। মসনদে বসার জন্য যে 147 আসন দরকার তা ঝড়ের প্রথম ঝাপটায় নিশ্চিত করে ফেলেছে মোদি আর অমিত শাহের বাহিনী। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সারা ভারত জুড়ে চলছে দিদির এমন বিদায় নিয়ে চুল চেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন 5 দিদিকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, খান খান হয়ে গেছে দিদির সাম্রাজ্য। আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাড় থেকে বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সীমান্ত পেরিয়ে পদ্মা এবং মেঘনা পারে, মানে ঢাকায়ও বেশ জমে উঠেছে। তবে সে আলোচনা একেবারেই ভিন্ন। ঢাকায় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে তা নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশকে চাপের মুখে পড়বে। প্রশ্ন উঠেছে, সীমান্ত থেকে পানির মতো দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কি দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দিবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদি তারেক সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি গড়তে পারছে না। এটা তার জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশটির প্রয়াত এই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। রাত 10টা পর্যন্ত ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 293টি আসনের মধ্যে 208টি আসনে পদ্ম ফুল ফুটে গেছে, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস মাত্র 79টি আসনে জয় পাচ্ছে। অথচ সরকার গঠনের জন্য দরকার 147টি আসন। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলার শেষ লেখা বার্তা দিয়েছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা হবে স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সে স্লোগানের জবাবে বিজেপি এবার লিখল, খেলা শেষ। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটি কয়েকটি কারণে বেশ ব্যতিক্রম ছিল। প্রথমত, পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সহিংসতার জন্য পরিচিত। বিশেষ করে নির্বাচনী সহিংসতা ওই রাজ্যের এমন একটি বাস্তবতা যা সব দলের শাসনামলে কম বেশি বজায় থেকেছে। সেই জায়গায় রাজ্যে এবারের ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। 2 দফার ভোট গ্রহণে গোটা রাজ্যে একটিও সহিংসতাজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু সংঘাত ছাড়া খুব বড় কোনো গন্ডগোলের খবরও নেই। এটি পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা। ভোট পড়ার হারও ছিল একটি অনন্য রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনের 2 দফা মিলে ভোট পড়েছে 92.47%। দেশটির স্বাধীনতার পর থেকে রাজ্যে কোনোদিন কোনো নির্বাচনে এত বেশি হারে ভোট পড়েনি। ভোটবিরোধ জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। মমতা অবশ্য এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তৃণমূল 220টিরও বেশি আসন জিতবে। তবে এবার বুথ ফেরত জরিপের সংখ্যাগুলোই সঠিক প্রমাণিত হয়েছে। বাংলায় গেরুয়া ঝড়ে পদ্ম ফুটেছে। এতটাই ফুটেছে, আনন্দবাজার তৈরি করা ম্যাপে গেরুয়া রঙের ছড়াছড়ি, সবুজের দেখা মেলা ভার হয়ে গেছে। পদ্ম ফুলের এমন জোয়ার নিয়ে ব্যাপক বিশ্লেষণও চলছে। আমাদের বিশ্লেষণ হলো, মমতার এতদিনের শক্তি ছিল 3 মা, মাটি, মানুষ। এই 3 মকে টেক্কা দিতে গেরুয়া দল এবার হাজির করেছিল নতুন 5 এগুলো হলো মুসলিম মহিলা অভিবাসী বা মাইগ্রেন্ট, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী যন্ত্র বা মেশিনারি।
দীর্ঘদিন ধরে নারী ভোটাররা তৃণমূলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। ভাগ্যশ্রী থেকে কন্যাশ্রী, নারীদের জন্য গত এক দশকে মমতা এমন বহু কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন। কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে, যেখানে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। এমনকি পানিহাটি আসন থেকেও ওই ঘটনার শিকার নারীর মাকেও প্রার্থী করা হয়। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 27% মুসলিম ভোটার ক্ষমতার সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2021 সালে মুসলিম প্রধান আসনগুলোতে তৃণমূলের বড় জয়ের পেছনে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ বড় কারণ ছিল। কিন্তু 2026 সালে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভোটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কুড়াল মেরেছে তৃণমূলের মুসলিম ভোটে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা এখন সবাই আঁচ করতে পারছে। ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই বলেছিলেন কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতেই অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির জয় পেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়া টুডে। রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমান ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী এই সব প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কারা তারা? অবধারিতভাবে সবার আলোচনায় প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সসম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এই শুভেন্দু অধিকারী একসময় মমতার দলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। 2021 সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে 2020 সালের ডিসেম্বরে তার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর জন্য বড় ধাক্কা ছিল। সে সময় নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা অভিজ্ঞ নেতা 2024 সাল থেকে রাজ্যসভার সদস্য। বিজেপি কোনো বাঙালি মুখ বেছে নিতে চাইলে শ্রমিক ভট্টাচার্য হবেন অন্যতম সেরা বিকল্প। এরপর উঠে আসছে সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তর নাম। এছাড়া আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনের পর তিনি দল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, তবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে আবারও মূলধারায় ফিরিয়ে আনা হয়। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। দ্য ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে দুইজন নারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদে জায়গা দিয়েছেন। একজন হলেন অগ্নিমিত্র পাল। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র বাংলায় বিজেপি মহিলা মঞ্চের প্রধান ছিলেন। খুব দ্রুতই রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। আরেকজন নারী হলেন রাজ্যসভার সদস্য, নামকরা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনাপুর দক্ষিণের এমএলএ রূপা গাঙ্গুলি 2 বছর ধরে বাংলার বিজেপি মহিলা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে বিজেপির এই নিরঙ্কুশ উত্থান কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ, সীমান্ত অর্থনীতি এবং ঢাকা দিল্লি সম্পর্কেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত হলো 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বাতাস না চাইলেও ঢাকার দেয়ালে দেয়ালে আঘাত হানছে। প্রশ্ন হলো 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ভারত সমীকরণ কি নতুন কোনো রূপ নেবে, নাকি এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে?
এতদিন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল থাকায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যুতে দিল্লি নীতির সঙ্গে কলকাতার মতবিরোধ দেখা যেত। যেমন তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক বাধা, আবার অন্যদিকে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কিন্তু এবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় রাজ্যটি কি দিল্লির কেন্দ্রীয় নীতিমালার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে? ধরে নেওয়া যায়, কেন্দ্র যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তবে কলকাতা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতিবাচক দিকও আছে, সেটি হলো কেন্দ্রীয় সরকারের কোনো বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও খুব সহজে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের জন্য বড় রকমের অস্বস্তির কারণ হতে পারে। শেষ বিচারে এখন কলকাতার চেয়ে দিল্লির সিদ্ধান্তই দ্বিপাক্ষিক সম্পর্কে নিরঙ্কুশ প্রভাব রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় প্রশ্ন হলো তিস্তা চুক্তির জট কি খুলবে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকা সফর করেন। তার শেষ সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি শেষ হয়েছিল। শুষ্ক মৌসুমে প্রায় সমতা ভিত্তিক পানি বন্টনের সেই রূপরেখা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায়। এখন মমতার অনুপস্থিতিতে সেই জট খোলার একটি তাত্ত্বিক সুযোগ তৈরি হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি অতটাও সহজ নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার যেখানে দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তি করার আগে বিজেপিকে অবশ্যই ওই অঞ্চলের ভোটারদের স্বার্থের কথা ভাবতে হবে। আবার এই বছরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এটি নবায়নও এখন একটি প্রধান ইস্যু হিসেবে দেখা দিবে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। পুরো বিষয়টি এখন নির্ভর করবে দিল্লির ভূ রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের দর কষাকষির সক্ষমতার উপর। বিশ্লেষকরা মনে করেন 2024 সালের 5ই আগস্টের পরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে পর্দার আড়ালের দিল্লির এমন কিছু চাওয়া আছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে কাজ করবে না। এগুলো নিয়ে দর কষাকষি হবে আড়ালে। শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তখন সেটি কেন্দ্রের অনুমতি ছাড়া হওয়ার কথা নাই। আবার পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুগুলোকে নতুন করে সামনে আনতে পারে। এই ইস্যুগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিকর হলেও এগুলো কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে ঢাকা দিল্লি সামগ্রিক সম্পর্কের উপর। সম্পর্ক যদি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ থাকে তবে এসব ইস্যু নিয়ে খুব বেশি নাড়াচাড়া হবে না, কিন্তু সম্পর্কে টানাপোড়েন থাকলে এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পূর্ণ আশঙ্কা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাতের অন্ধকারে পুশব্যাকের কথা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যদি একই পথে হাঁটে তবে তার সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি দুদেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। এখন বঙ্গরাজ্যে ক্ষমতা থাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর বাংলাদেশের উপর কঠোর হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, যা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মোদী সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো কূটনীতিকের পরিবর্তে ঝানু রাজনীতিককে নিয়োগ দিয়েছে। নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া দীনেশ ত্রিবেদী আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে কেন্দ্র থেকে ঢাকা, মাঝখানে সীমান্ত, সবখানে এখন বিজেপির একক প্রাধান্য, যেটি সরাসরি মোদির ভাষায় এক হয়ে কথা বলবে। ফলে দৃশ্যমান সীমান্ত কিংবা পানি অথবা বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো পশ্চিমবঙ্গে 2026 সালের এই নির্বাচনের ফলাফল কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, বরং এটি একটি আদর্শিক পরিবর্তনের সংকেত। এই পরিবর্তনের ঢেউ গঙ্গা পেরিয়ে বাংলাদেশের পদ্মা ও মেঘনা পাড়েও লাগবে। পশ্চিমবঙ্গের এই পদ্ম বিপ্লব শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বকে আরো সংহত করবে নাকি বিচ্ছেদের নতুন দেওয়াল তুলবে, তার উত্তর দিবে ভবিষ্যৎ। তবে আজকের এই পরিবর্তনের দিনে একটি কথা স্পষ্ট, পূর্ব ভারতের রাজনীতি আর আগের মতো থাকবে না।
হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা শুভেন্দুর বক্তব্য শুনলাম যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শুভেন্দু অধিকারী 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন বাংলাদেশের দখলদার সরকারের বিরুদ্ধে এক কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। এই জন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞতা। আমরা যেভাবে সেই দখলদার সরকারের প্রতি কড়া প্রতিবাদ বলা যায় গত 2 বছর যাবতীয় জারি রেখেছি, শুভেন্দু অধিকারীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গণমাধ্যমের নিকট। এটি আমাদের আশা জাগায়, আমাদের ভরসা জাগায়, এবং সেই শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি, ভোট গণনা প্রায় শেষ পর্যায়ের দিকে, সন্ধ্যে 6টায়। আমরা এই মুহূর্তে যদি আমরা ভোটের ফলাফলটা একটু দেখি যে কে কীভাবে এগিয়ে আছেন। বিজেপি ইতিমধ্যে 200 রাউন্ড করেছেন। আমরা যে মুহূর্তে ফলাফলটা দেখছি, তৃণমূল 87, সিপিএম 1, কংগ্রেস 2, অন্যান্য 3, অর্থাৎ ভূমিধস বিজয়ী হতে যাচ্ছে। জাস্ট বিজয় ঘোষণার পালা। আমরা এই মুহূর্তে যখন ভিডিওটা প্রচার করছি তখন হয়তো ইতিমধ্যে বিজেপিকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দিয়েছে। কাজেই আমরা শুভেন্দু অধিকারীকে আবারও অভিনন্দন জানিয়ে এই আলাপটা শুরু করতে চাই। আমরা আজকে আলাপ করতে চাই যে কোন ম্যাজিকে বিজেপি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয়ী হলো। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে পশ্চিমবঙ্গ শুধু নয়, আজকে ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একই সাথে ভোট গণনা চলছে বা চলেছে বা ইতিমধ্যে অনেক জায়গায় শেষও হয়ে গেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পেদুচেরিতে ভোট গণনা হয়েছে ইতিমধ্যে। আমরা যে মুহূর্তে ভিডিওটা প্রচার করছি অনেক জায়গায় ফলাফল চূড়ান্তভাবে ঘোষণাও করা হয়েছে, বেসরকারিভাবে বিজয়ী ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে। এই সবগুলোর মধ্যে আমাদের জন্য, আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি, আজকেও বলছি, যে অন্য রাজ্যগুলোর চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ সরকারে কে আসছে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বলতে ভারতের বিশাল ভারতের পশ্চিমবঙ্গের সাথেই যাবতীয় লেনদেন, যাবতীয় ভাবের আদান প্রদান, যাবতীয় ব্যবসা বাণিজ্য, মানুষের যাতায়াত, সব কিছু 80 থেকে 90% এটি দিয়ে হয়। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু ইতিহাস থেকে যদি দেখে নেই যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দলের শাসন হয়েছে, শাসন জারি হয়েছে। কখনো কখনো অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির শাসনও জারি হয়েছে। 1947 সালে দেশভাগের পর 47 থেকে 1967 পর্যন্ত, স্বাধীনতার পর প্রায় 20 বছর কংগ্রেস সেখানে একচ্ছত্র ক্ষমতায় ছিল। এরপর খানিকটা অস্থিরতার যুগ ছিল, যুক্তফ্রন্ট, এবং এটিকে অস্থিরতার যুগই বলা হয়। 1967 থেকে 1972 এই সময়ে বারবার সরকার পরিবর্তন হয়েছে এবং কখনো কখনো রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে, কখনো 1 বছরও অনেক সরকার থাকে, এমনটাও ঘটেছে এই অস্থিরতার যুগে। এই অস্থিরতার যুগ পেরিয়ে 1977 সালে আসে বামফ্রন্ট, এবং এটিকে বলা হয় বামফ্রন্ট যুগ। 1977 থেকে 2011 সাল টানা 34 বছর বামফ্রন্ট সরকার শাসন করে।
যা ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সংসদীয় শাসন। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে আসে তৃণমূল কংগ্রেস। 2011 সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এখন পর্যন্ত রয়েছে, আজকে পর্যন্ত, বা 7 তারিখে হয়তো সরকার গঠন হবে। ফলাফল ইতিমধ্যে আমরা জেনে গেছি, বিজেপি এখানে সরকার গঠন করছে, ভূমিধস বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। এর মধ্যে একটি কেন্দ্র দক্ষিণ 24 পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভায় ভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে ফের ভোট হবে আগামী 21শে মে, গণনা হবে 24শে মে। তাই সোমবার ফলতা বাদে বাকি 293 কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। আমরা মোটামুটি ইতিহাস দেখলাম, সার্বিক অবস্থা দেখলাম। এখন আমরা একটু বুঝতে চাই যে কোন ম্যাজিক গুণে পশ্চিমবঙ্গে ভারতের স্বাধীনতার পর প্রথমবার বিজেপি সেখানে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মহাকরণ বা নবান্নের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার যে দলটি শাসন করছে সেই দলটি এবার পশ্চিমবঙ্গের মসনদের দায়িত্ব নিতে যাচ্ছে। খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় 2 শতাধিক আসন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, কোন ম্যাজিকে বাংলার এই অভূতপূর্ব গেরুয়া ঝড়ের আসল কারণ কি? কেন মানুষ 15 বছরের চেনা সরকারকে সরিয়ে পরিবর্তনের জোয়ারে গা ভাসালো? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই মহা ভোট বিপ্লবের নেপথ্য কাহিনী বুঝতে চেষ্টা করব। বন্ধুরা, বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় মেরুকরণ। যদি আমরা প্রচারের দিকে তাকাই তবে দেখব শুভেন্দু অধিকারীর লাগাতার হিন্দুত্বের প্রচার ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। অমিত শাহর অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি এবং সর্বোপরি বাঙালি মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভয় ধরানো বিজেপির এই প্রচার কৌশল বাংলায় এক প্রকার অকল্পনীয় কাজটি করে দেখিয়েছে। ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলা স্পষ্টত হিন্দু ভোট এবং মুসলমান ভোটে বিভক্ত হয়ে গেছে। যদিও অনেক কেন্দ্রে মুসলিম ভোট কিছুটা বিভক্ত হয়েছে, কিন্তু সে তুলনায় হিন্দু ভোটাররা অনেক বেশি একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্তত প্রাথমিক পর্যবেক্ষণে তেমনটাই মনে হচ্ছে। এই মেরুকরণই বিজেপির জয়ের ভিত তৈরি করে দিয়েছে। বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বলতে হয় প্রতিষ্ঠান বিরোধিতার কথা। রাজ্যে টানা 15 বছর ধরে সরকার চালানোর দরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সহজাত ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। রাজ্যে কর্মসংস্থানের সমস্যা, বড় শিল্পের অভাব, নিয়োগ দুর্নীতি এবং রাস্তাঘাটের অবনতি, এই সবকটি ইস্যু শাসক শিবিরের বিরুদ্ধে গিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের মধ্যে এক প্রকার দাদাগিরির মনোভাব তৈরি হয়েছিল। বাড়ছিল তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ। সাধারণ মানুষের মনে এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। বিজেপি খুব চতুরভাবে সেই জনক্ষোভকে কাজে লাগাতে নিজেদের উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরেছে। বিজেপির এই জয়ের অন্যতম চাবিকাঠি হলো তাদের আত্মোপলব্ধি। 2021 সালের প্রচারে তারা যে ভুলগুলো করেছিল সেগুলি একটিও এবার করেনি। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ, দিদি ও দিদি স্লোগান কিংবা ভিন রাজ্যের নেতাদের অতিরিক্ত দাপাদাপি বাঙালি ভোটাররা ভালোভাবে নেয়নি। 2021 পর্যন্ত বিজেপির সভা সমিতিতে কৈলাস বিজয়বর্গীয়র মতো
ভিন রাজ্যের নেতাদেরই নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখাতে দেখা যেত। তাছাড়া দলের অন্দরে গোষ্ঠী কন্দল এবং কামিনী কাঞ্চনের অভিযোগে গেরুয়া শিবির জর্জরিত ছিল। কিন্তু এবার ভোটের অনেক আগে থেকেই খোদ অমিত শাহ সেসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। এবার কেন্দ্রীয়ভাবে মমতাকে ব্যক্তিগত আক্রমণ না করে তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা এবং স্থানীয় ইস্যুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত বিরোধিতার রাজনীতি করার সুযোগই পাননি। নিরুপায় হয়ে তিনি নির্বাচন কমিশনকে শত্রু হিসেবে বেছে নিলেও সেই কৌশল এবার আর কাজে দেয়নি। 2021 থেকে 2026 এই 5 বছর ধরে গেরুয়া শিবির তাদের ওপর লেপে থাকা বহিরাগত তকমা ঝেড়ে ফেলার এক মরিয়া চেষ্টা চালিয়ে গেছে। সেই উদ্দেশ্যেই শ্রমিক ভট্টাচার্যের মতো বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করা হয়েছিল। সাংস্কৃতিক পরিবর্তনের দিকেও নজর দেওয়া হয়েছিল লক্ষণীয়ভাবে। জয় শ্রীরাম স্লোগানের সমান্তরালে নিয়ে আসা হয় জয় মা কালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খেয়েছেন, গঙ্গায় হাওয়া খেয়েছেন, বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচারে বেরিয়েছেন, এমনকি কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে মাছ ভাত খেয়েছেন। উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি ভদ্রলোকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলা। তারা সফল হয়েছেন। মজার বিষয় হলো, এতদিন যারা তৃণমূলের ভাতার রাজনীতির সমালোচনা করত, সেই বিজেপি এবার ভাতার প্রতিশ্রুতিতে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে, যা তাদের ভোট ব্যাংক নিশ্চিত করেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, এই জয়ে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য। এসআইয়ের জেরে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাতিল হলো এবং ভোটের ঠিক আগে আগে যেভাবে তৃণমূলের ভোট মেশিনারিকে কার্যত বিধ্বস্ত করে দেওয়া হলো, তা আখেরে বিজেপিকেই বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, প্রথম দফার নির্বাচন থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সর্বস্তরে কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে কমিশনের নিরপেক্ষতাকে ধন্য ধন্য করছে। তবে এই বিতর্ক যে বঙ্গে এই ফলের পেছনে একটি বড় অনুঘটক ছিল, তা অস্বীকার করবার উপায় নেই। পরিশেষে বলা যায়, এসব বড় বড় ফ্যাক্টরের বাইরে যে বিষয়টি সবচেয়ে কার্যকর হয়েছে তা হলো পরিবর্তনের হাওয়া। গোটা রাজ্যে একটি নীরব পরিবর্তনের চোরা স্রোত তৈরি হয়েছিল। তথাকথিত ফ্লোটিং ভোটার এবং তৃণমূলের স্থানীয় দাপটে অতিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা সেই চোরা স্রোতে গা ভাসিয়েছেন, যার অবধারিত ফল হিসেবে বঙ্গে আজ গেরুয়া শিবিরের এই ঐতিহাসিক জয়। 15 বছরের একচ্ছত্র শাসনের পর বাংলায় আজ নতুন সূর্যের উদয় হলো। এই পরিবর্তন বাংলার সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। একই সাথে বলবো যে বাংলাদেশের সাথেও তৃণমূলের সরকার থাকবার কারণে সম্পর্কের ক্ষেত্রে নানা ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা এসেছে, যেমন আমাদের তিস্তা চুক্তির ক্ষেত্রে। আমরা প্রত্যাশা করব নয়া বিজেপি রাজ্য সরকারের উদারতায় আমাদের গঙ্গা চুক্তি, আমাদের তিস্তা চুক্তি, আমাদের সীমান্ত সমস্যা ইত্যাদি মিটে যাবে। আমরা সবচেয়ে নিকটতম দেশ বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবচেয়ে নিকটতম, সবচেয়ে আপন, একই ভাষায় আমরা কথা বলি, একই আলো, একই বাতাস, একই নদীর জল আমাদের ভূমিতে আসে। সেই রাজ্যের কাছে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সাথেও একটি যৌক্তিক এবং অত্যন্ত ভালো একটি সম্পর্ক তৈরি হবে। এবং শুভেন্দু অধিকারী শুরুতেই যে কথাটি বলেছিলেন বাংলাদেশের একটি দখলদার সরকারকে নিয়ে, যে এরা বৈধ নয়, শেখ হাসিনা বৈধ, বাংলাদেশেও রাজনীতি একটা ইতিবাচক ধারায় আসবে। আমরা বলছি না যে ভারত বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেই আওয়ামী লীগকে এখানে ক্ষমতায় বসিয়ে দেবে, তা নয়। আওয়ামী লীগের নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় ভবিষ্যতে রাজনীতিতে বাংলাদেশে ফিরবে এবং ক্ষমতায় ফিরবে। আমরা সোজা কথায় একটা সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী